আজকের এই লেকচারে আমি ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলব। এখন ইলেকট্রন আসক্তি হচ্ছে মূলত আমরা এর পূর্বে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে যে কতগুলো ধর্ম ছিল তার মধ্যে একটি ছিল হচ্ছে আয়নীকরণ শক্তি। তার মানে মৌলসমূহকে যখন আমরা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে একটি সারণীতে লিপিবদ্ধ করি, তাহলে সেই সারণীকে বলা হচ্ছে কি পর্যায় সারণী। এবং এই পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অথবা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির পরিবর্তনটা ভিন্ন ভিন্ন হয়। সো এক্ষেত্রে আয়নীকরণ শক্তি ছিল হচ্ছে এরকম: গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌলের পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরতে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আধানে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হতো আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন শক্তি হচ্ছে ঠিক তার বিপরীত। এখন ইলেকট্রন আসক্তিটা হচ্ছে এরকম যে কোন একটি মৌলের পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন সংযুক্ত করে তাকে একক ঋণাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তি ছেড়ে দিতে হয় বা যে পরিমাণ শক্তি বিকিরণ করতে হয় সেটাই হচ্ছে মূলত এখানে ইলেকট্রন আসক্তি। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে ইলেকট্রন অপসারণ করার জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে নতুন ইলেকট্রন যুক্ত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটি। তাহলে আমরা সংজ্ঞা একটু দেখে নিই। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণু তার সর্ববহিষ্ঠ স্তরে অসীম দূরত্ব, অসীম দূরত্ব মানে হচ্ছে মৌলের পরমাণুদের সর্বশেষ শক্তি স্তর থেকে মানে বাইরে থেকে কোনো একটি ইলেকট্রন বা কোনো একটি ইলেকট্রন গ্রহণ করে প্রতিটি একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট এক মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন বা এনায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা যে পরিমাণ শক্তি ছেড়ে দিতে হয় তাকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। যেমন আমরা যে আয়নীকরণ শক্তির মধ্যে দেখেছিলাম হচ্ছে কি সোডিয়াম, তাই না? সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তখন কিছু পরিণত হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। আর এখানে সোডিয়াম তো এমনি হচ্ছে কি যে স্বাভাবিকভাবে ইলেকট্রন ও ত্যাগ করবে না, তাকে হচ্ছে কি কিছু পরিমাণ শক্তি অর্জন করতে হবে। তাহলে যে পরিমাণ শক্তি তাকে অ্যাপ্লাই করে হচ্ছে এই একটি ইলেকট্রন অপসারণ করা যায়, তাহলে সেই শক্তিকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ঠিক তার বিপরীত। যেমন একটি ক্লোরিন, ক্লোরিন সিএল, এই যে গ্যাসীয় অবস্থায় আমরা জানি ক্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টি, তাই না? তার 3টি শক্তি স্তর, আর সর্বশেষ শক্তি স্তরের মধ্যে তার 7টি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, কয়টা হয়ে গেল? 5টা, 6 এবং 7। গ্যাসীয় অবস্থায় বলা হচ্ছে মানে উত্তেজিত অবস্থায় এই যে তার যোগ্যতা স্তর বা সর্বশেষ শক্তি স্তর, তাহলে এই সর্বশেষ শক্তি স্তরের বাইরের যে কোনো একটা স্থান হচ্ছে তার অসীম দূরত্ব। এখানে অসীম মানে এটাই বোঝাচ্ছে না যে একদম অনেক দূরে বা একদম অসীমে, আর এখানে অসীম বলতে বোঝাচ্ছে ক্লোরিন পরমাণুতে তার সর্বশেষ শক্তি স্তরে বাইরে অন্য যে কোনো একটা বিন্দু বা অন্য যে কোনো একটা অবস্থান, তাহলে বাইরে কোনো একটা অবস্থান থেকে একটি এক মোল ইলেকট্রন এখানে ক্লোরিন পরমাণু যোগ্যতা স্তরে নিয়ে আসার জন্য এই ক্লোরিনকে যে পরিমাণ শক্তি ছেড়ে দিতে হয়, তাহলে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে মূলত ইলেকট্রন আসক্তি। তাহলে এই ক্লোরিন পরমাণু ও কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আধানে পরিণত হবে। তাহলে এখানে যে পরিমাণ শক্তি তাকে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তার মানে আমরা মনে রাখতে পারি যে ইলেকট্রন আসক্তি হচ্ছে মূলত ইলেকট্রন গ্রহণ করা আসক্তি, মাদকের প্রতি আসক্তি। আর ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রনের প্রতি তার আকর্ষিত হওয়ার যে প্রবণতা, মূলত সেটা হচ্ছে মূলত ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি, দেখো আসক্তি হলো মানে কোনো কিছু নেওয়ার প্রবণতা বা চেষ্টা করা, আর ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনের নেওয়ার ক্ষমতা বা ইলেকট্রনের প্রতি আকর্ষিত হওয়ার চেষ্টা। যদি কোনো পরমাণু ইলেকট্রন নেই বা গ্রহণ করে, তখন সেই পরমাণু অবশ্যই কি হয়ে যাবে,
যার থেকে ইলেকট্রন নেয় তার কাছে ঋণী হয়ে যাবে, আর যে ইলেকট্রন নিবে সে কি ঋণাত্মক আধানে পরিণত হবে। তাহলে যে ইলেকট্রন নেয় সে ঋণী হয়। আমি কারোর কাছ থেকে টাকা ধার নিলাম, তাহলে কি আমি হবো ঋণী কার কাছে? যার কাছ থেকে আমি টাকা নিব, তাহলে তার কাছে আমি কি হবো? ঋণী হবো। তার মানে যে গ্রহণ করবে ও কিসে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এভাবে মনে রাখতে পারি আমরা, কোন একটি গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তা একক ঋণাত্মক আধানে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা যে পরিমাণ শক্তি দিয়ে করা হয়, তাহলে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো এখন আমরা যে ইলেকট্রন আসক্তি মৌলসমূহের পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক ইলেকট্রন আসক্তির যে পরিবর্তন এগুলো দেখব। তো ধরে দিলাম এই বরাবর হচ্ছে গ্রুপ, এখানে গ্রুপ আমি এখানে আমরা জানি পর্যায় সারণীতে কিন্তু মোট মৌলসমূহকে যতগুলো মৌল রয়েছে সবগুলো মৌলকে আবার দুটি সাব গ্রুপে বা দুটি উপগ্রুপে বিভক্ত করা হয়। সাব গ্রুপ এ, সাব গ্রুপ বি। ধরে দিলাম এগুলো হচ্ছে সাব গ্রুপ এ, এই যে এটি হচ্ছে আমাদের এ দিলাম, ধরলাম 1A, এটা হচ্ছে 1A, এবং এটা হচ্ছে 2A, এটা হলো 3A, তারপর 4A, তারপর 5A, তারপর হচ্ছে 6A and 7A। আর এটা হচ্ছে পর্যায়, ধরে দিলাম এটা হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়। আমরা দ্বিতীয় পর্যায় থেকে শুরু করি, ধরলাম এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা দ্বিতীয়, এটাকে ধরে নিলাম তৃতীয় পর্যায়, এটা হচ্ছে চতুর্থ পর্যায়, এবং এটা হচ্ছে পঞ্চম পর্যায়। আর আমরা জানি দ্বিতীয় পর্যায় মানে হচ্ছে দুটি শক্তি স্তর থাকবে, তৃতীয় পর্যায় মানে তিনটা শক্তি স্তর, চতুর্থ পর্যায় মানে চারটা শক্তি স্তর, আর পঞ্চম পর্যায় মানে হচ্ছে 5টি শক্তি স্তর থাকবে। আমি এখানে সবগুলো শক্তি স্তর ড্র করিনি, কেবল সর্বশেষ শক্তি স্তর আমি ড্র করেছি। তার মানে এই দ্বিতীয় পর্যায়ের মধ্যে যতগুলো এখানে মৌলের পরমাণু দেখা যাচ্ছে 7টি ভিন্ন ভিন্ন গ্রুপের মৌলের পরমাণু, প্রত্যেকের ক্ষেত্রে দুটি শক্তি স্তর রয়েছে। আর এক নাম্বার গ্রুপ মানে আমরা জানি তার সর্বশেষ শক্তি স্তরে কেবল একটি ইলেকট্রন থাকবে। এক নাম্বার গ্রুপ মানে হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে কটি ইলেকট্রন? এখানে একটি ইলেকট্রন থাকবে। তো সিমিলারলি এর হচ্ছে কটি? এর থাকবে দুটি ইলেকট্রন। আর 3 নম্বর শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকবে, 3টি ইলেকট্রন। 4 নম্বর শক্তি স্তরে 4 নম্বর গ্রুপের মধ্যে 4টি ইলেকট্রন। 5 নম্বর গ্রুপের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন। সিমিলারলি এখানে 1 2 3 4 5 6টা নিলাম, আর এখানে 7টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। তাহলে একটু খেয়াল করো, একই পর্যায়ে আমরা একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ততই প্রমাণে হচ্ছে একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হচ্ছে, আর যত হচ্ছে একটি ইলেকট্রন যুক্ত হচ্ছে তত হচ্ছে কি তার সর্বশেষ শক্তি স্তরে তড়িৎ ঋণাত্মকতা বা মাইনাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা জানি হচ্ছে কি ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমরা জানি ইলেকট্রনের চার্জ, আমি কোথায় লিখব, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি, আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তত সর্বশেষ শক্তি স্তরে নতুন একটি করে ইলেকট্রন যুক্ত হয়। আর একটি করে ইলেকট্রন যদি যুক্ত হয় সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর তড়িৎ ঋণাত্মকতা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। যেহেতু আমরা জানি পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ। পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ। পরমাণু চার্জ নিরপেক্ষ এর কথাটির মানে হচ্ছে এই পরমাণুর মধ্যে তার বিভিন্ন শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো এখানে প্রোটন থাকবে। তার মানে যত হচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখানে প্রোটন সংখ্যা তত বৃদ্ধি পায়। ফলে একই শক্তি স্তর এবং মানে দ্বিতীয় শক্তি স্তর আর এখানে কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে একই দূরত্বের মধ্যে একদিকে ধনাত্মক চার্জ, এদিকে হচ্ছে ঋণাত্মক চার্জের পরিমাণটা বাড়ে। আর যদি চার্জের পরিমাণ বাড়ে তখন কি হবে, আকর্ষণ শক্তির পরিমাণ বাড়বে।
আর যদি আকর্ষণ শক্তি বাড়ে তখন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ততই সর্বশেষ শক্তি স্তরে নতুন একটি করে ইলেকট্রন যুক্ত হয় এবং ইলেকট্রন যুক্ত হলে কি হবে, তড়িৎ নাটকটা বৃদ্ধি পাবে সর্বশেষ শক্তি স্তরে। আর এই তড়িৎ নাটকটাকে প্রশমিত করার জন্য কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ নাটকটা বৃদ্ধি পাবে। ফলে একই দূরত্বের মধ্যে প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে আকর্ষণ শক্তি বাড়বে। আর আকর্ষণ শক্তি যদি বাড়ে ইলেকট্রন প্রতি আকর্ষণের পরিমাণটা বাড়বে বা তার ইলেকট্রন শক্তির পরিমাণটা বাড়বে। তাহলে আমরা পর্যায়ভিত্তিক পরিবর্তনটাকে এভাবে দিতে পারি। একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তত হচ্ছে কি একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এই যে এখানে দুটি, এখানে তিনটি, এখানে চারটি, পাঁচটি এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হয়, একই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন বেগের ঘনত্ব, দ্যাট মিনস সর্বশেষ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে। আর ইলেকট্রনের ঘনত্ব যদি বাড়ে সেক্ষেত্রে বলা যায় কেন্দ্রীয় নিউক্লিয়াসের চার্জ কি বাড়বে না। তাহলে কেন্দ্রীয় নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে একই দূরত্বের মধ্যে কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি বাড়বে। আর আকর্ষণ শক্তি যদি বাড়ে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ শক্তি বাড়বে। আর আকর্ষণ শক্তি যদি বাড়ে সেই ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য এই পরমাণুকে বেশি পরিমাণ শক্তিটাকে রিলিজ করতে হবে বা বিকিরণ করতে হবে বা ছেড়ে দিতে হবে। সেজন্য ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেড়ে যায়। ইলেকট্রন প্রতি আকর্ষণ শক্তি বাড়া মানে হচ্ছে ইলেকট্রন আসক্তি বেড়ে যাওয়া। তো সিমিলারলি আমরা যদি গ্রুপ ভিত্তিক আলোচনা করি, একই গ্রুপে যত হচ্ছে উপর থেকে নিচের দিকে যাওয়া হয় ততই দেখা যাচ্ছে নতুন একটি করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। আর কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি হয় অপরিবর্তন থাকে, ইলেকট্রন সংখ্যার অপরিবর্তন। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ ভিত্তিক পরিবর্তনের ক্ষেত্রে একই পর্যায়ে যত উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তত হচ্ছে একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এই যে একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে একই শক্তি স্তরে আসলে এখানে একই হবে না, এখানে একের পরিবর্তন হবে সর্বশেষ, সরি টাইপিং মিস্টেক, এটা সর্বশেষ এখানে হবে সর্বশেষ। তাহলে একই পর্যায়ে যত উপর থেকে নিচের দিকে যাওয়া হয় সর্বশেষ শক্তি স্তরে কি ইলেকট্রন সংখ্যার অপরিবর্তন থাকে, কিন্তু কি হয় পর্যায় সংখ্যা বাড়ে। পর্যায় সংখ্যা বাড়ে মানে হচ্ছে এখানে তার আকারটা বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কেন্দ্রের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব কি বৃদ্ধি পাওয়া। যদি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা অপরিবর্তন থাকে এবং যদি পর্যায় সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বেগের ঘনত্ব কমে যায়। মানে এই যে পর্যায়ভিত্তিক পরিবর্তনের ঠিক বিপরীতটা হচ্ছে এরকম, ইলেকট্রন ঘনত্ব কমে যায়। আর ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি কমে যায়। আর আকর্ষণ শক্তি যদি কমে যায় সর্বশেষ শক্তি স্তরে এখানে হয়েছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রতি আকর্ষণ শক্তি কমে যায়, ফলে ইলেকট্রন আসক্তি কমে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই শক্তি স্তরে যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমরা মৌলসমূহের ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে হচ্ছে ইলেকট্রন আসক্তি কি পায় বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি কি হবে কমে যাবে। এটা হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক এবং ভিত্তিক পরিবর্তন। কিন্তু এর মধ্যে আবার কিছুটা ব্যতিক্রম রয়েছে। যদি একই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি ততই মৌলসমূহের একটি করে কি ততই মৌলসমূহের একটি করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। আর এখানে ইলেকট্রন যুক্ত হতে হতে যদি সর্বশেষ শক্তি স্তরে মানে ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি পায় সেক্ষেত্রে আবার তার তড়িৎ নাটকতাটা অনেক বৃদ্ধি পাবে। আর তড়িৎ নাটকতার মাত্রা যদি অধিক পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইলেকট্রন প্রতি বিকর্ষণ শক্তি বাড়বে। আর বিকর্ষণ শক্তি যদি বেড়ে যায়
ইলেকট্রন আসক্তি কমে যায়। এটা হচ্ছে মূলত ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রম নিয়ে মূলত বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা। তাহলে ব্যতিক্রম দেখো, এই যে একটা ব্যতিক্রম প্রশ্ন তার প্রায় পরীক্ষার মধ্যে হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি হয় কেন, ব্যাখ্যা করো। যদি এরকম প্রশ্ন করা হয় তখন আমাদের দেখতে হবে যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে তাদের কি করতে পারে। দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে তার 3টি শক্তি স্তর এবং ক্লোরিনের হচ্ছে কি, এর ক্ষেত্রে তার 3টি শক্তি স্তর, এবং এই ফ্লোরিনের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন, 7টি ইলেকট্রন। এখানে 7টি ইলেকট্রন, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 7টি ইলেকট্রন। কিন্তু এখানে দেখা যায় ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব মানে ছোট্ট একটা জায়গার মধ্যে 7টি ইলেকট্রন, আর এখানে ক্লোরিনের মধ্যে মোট কয়টি শক্তি স্তর, 1 2 3 4। তাহলে এই 4টি 1 2 3 এই সরি এখানে 3টি শক্তি স্তর, এখানে হচ্ছে 3টি শক্তি স্তর, যে 3টি শক্তি স্তর, এবং তৃতীয় শক্তি স্তরের মধ্যে তার হচ্ছে 7টি ইলেকট্রন, আর ফ্লোরিনের দুটি শক্তি স্তরের মধ্যে কয়টি ইলেকট্রন, তার 7টি ইলেকট্রন। তাহলে এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে তার 7টি ইলেকট্রন, আর এখানে বড় একটি জায়গার মধ্যে 7টি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ঘনত্ব কার বেশি, নিশ্চয়ই ফ্লোরিনের বেশি। আর এখানে যদি ইলেকট্রনের ঘনত্ব বেশি হয় তখন হচ্ছে কি ইলেকট্রন প্রতি তার আকর্ষণ শক্তিটা একটু কমে যায়। কেন, তোমরা একটু চিন্তা করো, ধরে দিলাম এই যে এরকম একটা বসার জায়গা, একটা ধরো যে ক্লাসের বেঞ্চ, ধরে নাও একটা ক্লাসের বেঞ্চ, এই বেঞ্চের মধ্যে ধরে দিলাম এখানে মোট যে 4 জন স্টুডেন্ট বসতে পারে, কোনো মতে কয়জন স্টুডেন্ট, 4 জন স্টুডেন্ট বসতে পারে। এখন যদি অপর একজন স্টুডেন্ট যদি এসে এই বেঞ্চের উপর বসতে চায় তখন কি স্বাভাবিকভাবে এরা খেপে যাবে, বলবে যে অন্য জায়গায় চলে যাও, আমরা এখানে 4 জন বসছি আর এখানে বসার জায়গা নাই। দ্যাট মিনস একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ইলেকট্রন সংখ্যা ফিল আপ হয়ে যাওয়ার পর যখন কোনো অতিরিক্ত ইলেকট্রন চলে আসবে তখন সেই ইলেকট্রনের প্রতি তার হচ্ছে কি আকর্ষণ শক্তিটা একটু কমে যায়। তাহলে এই এখানে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে তখন হচ্ছে কি এখানে নতুন করে ইলেকট্রন আসার জন্য এগুলো আর কি এলাও করবে না, মানে এরাইডের ইলেকট্রন মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে নতুন কোনো ইলেকট্রন ওরা সংযুক্ত করতে চায় না। বা অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় শক্তি স্তরের মধ্যে 7টি ইলেকট্রন, বড় একটি জায়গা 7টি ইলেকট্রন। তাহলে এখানে ফ্লোরিনের ক্ষেত্রে যে পরিমাণ জায়গা ছিল এখানে কি তার তুলনায় অনেক বেশি জায়গা, মানে এখানে ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রনের ঘনত্বের পরিমাণটা একটু কম। আর ইলেকট্রনের ঘনত্ব যদি কম হয় সেক্ষেত্রে তার এখানে ইলেকট্রন আসার জন্য এরাও করবে, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ শক্তিটা একটু বেশি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি হয় কেন। আমরা ব্যাখ্যাটা একটু দেখি। দেখো, আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে থেকে কি মৌলের ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। যেহেতু গ্রুপ 17 নম্বরে ফ্লোরিন এবং ক্লোরিন, এই যে ফ্লোরিন এর নিচে ক্লোরিন অবস্থিত, উপরে হচ্ছে ফ্লোরিন, নিচে হচ্ছে কি ক্লোরিন অবস্থিত, তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের মান মানে ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম। কেন, তার মেইন কারণ হচ্ছে এখানে ফ্লোরিন ও ক্লোরিন উভয়ের যন্ত্রটা স্তরে 7টি করে ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন পরমাণুর যন্ত্রটা স্তরে দ্বিতীয় শক্তি স্তর হওয়ায় একটা ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি হয়, ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়, কারণ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তাই ফ্লোরিন পরমাণু যন্ত্রটা স্তরে বিকর্ষণজনিত কারণে সহজে নতুন ইলেকট্রন গ্রহণ করতে চায় না, ফলে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তির মান তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন পরমাণু যন্ত্রটা স্তরে তৃতীয় শক্তি স্তর হওয়ায় তাতে ইলেকট্রন বেগের ঘনত্ব ফ্লোরিনের তুলনায় কম হয়, কারণ হচ্ছে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। তাই ক্লোরিনের যন্ত্রটা স্তরে এফ এর তুলনায় সহজে নতুন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে কি হয় বেশি হয়। এটা হচ্ছে মেইন ব্যাখ্যাটা। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে তা রেখে দিও এবং খাতায় নোট করে রেখে দিও। এরপর আমরা দেখবো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের নতুন আরেকটি টপিকস।
সেটি হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখান থেকে পরীক্ষায় আসতে দেখা যায়, বিশেষ করে ডি ব্লক মৌসুমের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে পরিবর্তন, এটা পরীক্ষায় প্রায় দেখা যায়। তাহলে আমরা আগে দেখে নিই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি। বলা হচ্ছে কোনো একটি পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলা হয়, এবং যে তাপমাত্রায় কোনো একটি পদার্থ ফুটতে শুরু করে বা বাষ্পিত হয় বা বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কোনো একটি পদার্থ গলতে শুরু করে বা যে তাপমাত্রায় কোনো একটি পদার্থ গলে, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো একটি পদার্থ ফুটতে শুরু করে তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর আমরা জানি গলনাঙ্কের তুলনায় কি স্ফুটনাঙ্ক অবশ্যই বেশি হবে, কারণ হচ্ছে গলার জন্য তাপমাত্রা কম লাগবে, আর ফুটার জন্য কি তাপমাত্রাটা বেশি পরিমাণ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখবো এখন, পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক পরিবর্তনটা দেখবো কার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে একই প্রসেসে আমরা এটা দেখবো। একই পর্যায়ে আমি আর এখানে নতুন ড্র করতেছি না। একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, ততই হচ্ছে কি নতুন একটি করে ইলেকট্রন যুক্ত হয়। নতুন একটি করে ইলেকট্রন যুক্ত হয়। এখানে আমি 5 দিলাম, 5টি ইলেকট্রন, 3 4 5 6। তারপর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 ছিল, তারপর এখানে 7। তাহলে যতই হচ্ছে কি আমরা একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, মৌলসমূহের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে নতুন একটি করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তাহলে একটি করে ইলেকট্রন যুক্ত হওয়ায় মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব বা তড়িৎ নাটকতা বৃদ্ধি পায়। আর এই তড়িৎ নাটকতা বৃদ্ধি পাওয়াকে প্রশমিত করার জন্য এখানে হচ্ছে কি তড়িৎ নাটকতা বৃদ্ধি পায়। আর তড়িৎ নাটকতা বৃদ্ধি পেলে একই দূরত্বের মধ্যে তাদের আকর্ষণ শক্তি বাড়ে। আর আকর্ষণ শক্তি বাড়লেই হচ্ছে তাদের মধ্যে যে বন্ধন শক্তির পরিমাণটা বাড়ে। আর বন্ধন শক্তি বাড়লেই তখন সেই মূলকে ভেঙে ফেলার জন্য বা কঠিন অবস্থা থেকে তরলে পরিণত করার জন্য বা গোলানোর জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা বেশি পরিমাণ তাপমাত্রা লাগবে। দ্যাট মিনস একই পর্যায়ে যারা বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে, মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে আমরা পর্যায় ভিত্তিক যে পরিবর্তনটা আমরা এখানে দেখতে পারি, পর্যায় ভিত্তিক পরিবর্তন। দেখো একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে একই শক্তি স্তরের নতুন একটি করে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ইলেকট্রন সংখ্যা বাড়লে একই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়বে, এবং ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়লে নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ নাটকতা বাড়বে, এবং কেন্দ্রীয় নিউক্লিয়াস ও সর্বশেষ শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি বাড়বে। আর আকর্ষণ শক্তি বাড়লে হচ্ছে ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি বেশি বৃদ্ধি পায়, বা যে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি বেশি লাগবে। ফলে কি হবে, তাদের আমরা আরেকটা কথা লিখতে পারি, তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে যদি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি বৃদ্ধি পায়, ফলে তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিভাবে বৃদ্ধি পাবে। আর গ্রুপ ভিত্তিক পরিবর্তন একই পর্যায়ে আমরা পূর্বে আলোচনা করেছি, একই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন সংখ্যার অপরিবর্তনটাকে কিন্তু কি হয়, সর্বশেষ শক্তি স্তরের নতুন আরো শক্তি স্তর যুক্ত হলে তখন কি আঘাত বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে, তাদের মধ্যে আকর্ষণ শক্তি কমে যাবে এবং সহজে তাকে গলানো যাবে বা ফুটানো যাবে। সেজন্য একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কি তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। তাহলে একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে একই শক্তি ইলেকট্রন সংখ্যা পরিবর্তন থাকে, কিন্তু পর্যায় সংখ্যা বৃদ্ধি পায়। ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পেলে কেন্দ্রীয় নিউক্লিয়াস ও সর্বশেষ শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি কমে যায়, ইলেকট্রন অপসারণের প্রয়োজনীয় পরিমাণ শক্তি কমে যায়, এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে যায়। এই ক্ষেত্রে বাড়বে এবং এই ক্ষেত্রে কমবে। এই হচ্ছে আমাদের কি মৌলসমূহের পর্যায় ভিত্তিক এবং ভিত্তিক তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের পরিবর্তন।
নেক্সট আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রম, এবং এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে দেখা যায়। ব্যতিক্রম ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল তাদের গণনা করে স্ফুটনাঙ্ক কম। এখন ডি ব্লক মৌল বলতে বেসিক্যালি এখানে যে মৌলগুলোর কথা বলা হচ্ছে মূলত যেগুলো ধাতু, যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে মূলত স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে সরি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে কত পর্যন্ত, জিঙ্ক পর্যন্ত। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যে ডি ব্লক মৌলসমূহ এদের ক্ষেত্রে বলা হচ্ছে। এখন ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল, তাদের গণনা করে স্ফুটনাঙ্ক কম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এরকম, যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল তাদের তো গণনা করে স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে না কেন? এর মেন কারণ হচ্ছে যেহেতু এগুলো ধাতু, ধাতু সমূহের বন্ধন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তাদের কি টাটা বন্ধন গঠিত। আর ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে সর্বশেষ তাদের ডি অরবিটালে যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, বা ইলেকট্রন না থাকলে কি, বা যদি কোনো ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে তাদের মধ্যে বন্ধন গঠন করা সম্ভব না হয়, তখন ডাটা বন্ধনটা ভঙ্গুর হয়। আর ভঙ্গুর হলে তখন কি হবে, এটাকে ভেঙে ফেলার জন্য গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিমাণটা কম লাগবে। আর যে সকল ডি ব্লক মৌলসমূহের তাদের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতিশীল হয়, সেক্ষেত্রে হচ্ছে কি তাদের ডাটা বন্ধনটা কম হয়, বা ডাটা বন্ধনটা কম শক্তিশালী হয়, এবং তাকে ভেঙে ফেলার জন্য কম পরিমাণ শক্তি দরকার। তাহলে এরকম একটা আমরা প্রশ্ন দেখি, এই যে একটা প্রশ্ন, এটা আমার পরীক্ষা আসছিল। এখানে স্ক্যান্ডিয়াম থেকে জি পর্যন্ত এ বি সি এবং ডি, এবং তাদের হচ্ছে কি এই বরাবর পারমাণবিক সংখ্যা, এবং এই বরাবর হচ্ছে কি গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক করা হয়েছে। তাহলে এখানে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক দিতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে কি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ থেকে শুরু করে এভাবে ক্রমান্বয়ে জিঙ্ক পর্যন্ত ই পর্যন্ত মৌলসমূহে তাদের কি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, এবং তাদের রেসপেক্টিভ কি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে। আমরা পড়ছিলাম যে স্বাভাবিক নিয়মে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তত মৌলসমূহের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে যখন হচ্ছে আমরা যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, তারপর ভ্যানাডিয়াম পর্যন্ত যখন চলে আসছি, তখন কি তাদের গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেড়ে গেল। কিন্তু হঠাৎ করে আবার এখান থেকে এই পর্যন্ত কি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে গেল, আবার এখান থেকে বৃদ্ধি পেল, আবার এখান থেকে কমে গেল। আসলে আমাদের প্রকৃত গ্রাফটি কিরকম হওয়ার কথা ছিল, আমাদের গ্রাফটি হওয়ার কথা ছিল এরকম একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল। মানে ক্রমান্বয়ে স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়াম থেকে হচ্ছে কি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এগুলো হচ্ছে তার পরিবর্তনটা একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তো এর মেন কারণটা আমরা দেখি। উদ্দীপকের একটা প্রশ্ন ছিল এরকম, উদ্দীপকের মৌলসমূহের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন ভিন্নতা লক্ষ্য করা যায় কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এর আনসারটা একটু দেখি। তাহলে ডি ব্লক, এটা হচ্ছে আমাদের সেই প্রশ্নের ডাকটা। এখানে স্ক্যান্ডিয়াম থেকে কত জিঙ্ক পর্যন্ত আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, যার কার পারমাণবিক সংখ্যা আছে 23, এটা হচ্ছে আসলে কার, আমরা আইডেন্টিফাই করবো এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমরা এই জায়গায় হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হলো বি, আর সি এর মধ্যে 25 হচ্ছে যেটা আমরা এখানে দেখবো, এটা হচ্ছে আমাদের সি। আর ডি এর ক্ষেত্রে 28 মানে এই যে 28, এরপর হচ্ছে আমাদের এটা ছিল আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, যেহেতু এগুলো দ্বি ব্লক মৌল, আর দ্বি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা জানি
ডি অরবিটালের মধ্যে যদি 5টি ইলেকট্রন অথবা 10টি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে কি হয়, সেটি অধিক সুস্থিতিশীল হয়। তাহলে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কেবল একটি ইলেকট্রন এবং এটি কি সুস্থিতিশীল নয়। এবং এই ডি অরবিটালের মধ্যে আমি যদি একটু ড্র রাখার চেষ্টা করি, ডি অরবিটালের মধ্যে আমি ডি অরবিটাল, এটি হচ্ছে আমাদের ডি অরবিটাল 1 2 3 4 এবং 5। এখানে একটি ইলেকট্রন, ডি অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন এবং এই একটি ইলেকট্রন দিয়ে ও কি করতে পারে, এই সিঙ্গেল যেহেতু কি একটি ইলেকট্রন থাকলে এটি সুস্থিতিশীল নয়, তাহলে সুস্থিতিশীল না হওয়ার কারণে এই একটি ইলেকট্রন দিয়ে ও কি করবে, ডাবল বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে এর গণনা হবে এরকম। আর সিমিলারলি যখন হচ্ছে আমরা টাইটেনিয়ামে গেলাম, টাইটেনিয়ামে এই যে এটা হচ্ছে টাইটেনিয়াম, এরপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে ভ্যানাডিয়াম। তাহলে টাইটেনিয়ামে যখন গেলাম তখন কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেল কেন, এখানে কি দুটি ইলেকট্রন, তাহলে দুটি ইলেকট্রন দিয়ে ও ডাটাও বন্ধনে অংশগ্রহণ করবে এবং দুটি ইলেকট্রন দিয়ে ডাটাও বন্ধনে অংশগ্রহণ করলে তার বন্ধন শক্তিটা কি অনেক শক্ত হবে বা দৃঢ় হবে। ফলে তাকে ভেঙে ফেলার জন্য বা গড়ে ফেলানোর জন্য বা ফুটানোর জন্য বেশি পরিমাণ তাপমাত্রা লাগবে, গলনাঙ্ক বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে আমরা যখন বি বা ভ্যানাডিয়ামে গেলাম, দেখো এখানে কত ইলেকট্রন, এখানে হচ্ছে 3টি ইলেকট্রন, তাহলে 3টি ইলেকট্রন নিয়ে ও ডাটা বন্ধনে অংশগ্রহণ করতে পারবে এবং তার বন্ধন শক্তিটা অনেক বেশি হবে। তাহলে অনেক বেশি হলে এই পর্যন্ত চলে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন ক্রোমিয়ামে আসলাম, আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। আমরা জানি নরমালি ইলেকট্রন বিন্যাসে কি রকম একটা ছিল 3d4, তারপর হচ্ছে 4s2 এরকম ছিল। কিন্তু আউট নীতি অনুসারে আমরা জানি প্রায় সমশক্তি সম্পন্ন দুটি অরবিটাল যখন পাশাপাশি থাকবে তখন সেই দুটি অরবিটালের মধ্যে ইলেকট্রন সমূহ এমন ভাবে বন্টিত হয় যেন দুটি অরবিটাল কি হয়, যে সুস্থিতিশীল হয়। আর ডি অরবিটালের মধ্যে আমরা জানি 5টি ইলেকট্রন থাকলে সুস্থিতিশীল অথবা 10টি থাকলে সুস্থিতিশীল। তো সিমিলারলি এস এর মধ্যে একটি থাকলে সুস্থিতিশীল, দুটি থাকলে হচ্ছে কি সুস্থিতিশীল। তাহলে কি হয়, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এই এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এখানে মুভ করলে কি 3d5 হলে তখন কি হবে, এটি সুস্থিতিশীল হয়। সুস্থিতিশীল হওয়ার কারণে এই দাতব বন্ধনটা কম হয়, মানে দাতব বন্ধন অংশগ্রহণ করার জন্য ইলেকট্রন কম, ফলে এই আয়নীকরণ শক্তিটা কমে গিয়ে এই পয়েন্টে চলে আসবে। পরবর্তীতে সি ক্ষেত্রে দেখো, সি মানে কোন পয়েন্ট, ম্যাঙ্গানিজ। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন এবং এস অরবিটালের মধ্যে 2টি ইলেকট্রন। এখানে কোনো জায়গায় মানে কি এখানে ডি এর মধ্যে যে 5টি ইলেকট্রন 1 2 3 4 5, এখানে একটি, এখানে একটি, এখানেও একটি, এখানে একটি, এখানে, তাহলে এই 5টি ইলেকট্রন থাকার কারণে ওটা কি হয়, সুস্থিতিশীল হয়। আর সুস্থিতিশীল হওয়ার কারণে এখানে 5টি ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ফলে তাদের দাতব বন্ধনটা কি অনেক নরম হয় বা ভঙ্গুর হয় এবং তাকে ভেঙে ফেলার জন্য শক্তির পরিমাণটা কম লাগে, ফলে গলনাঙ্ক কম লাগবে। তো নতুন করে তার বলার দরকার নেই, এখানে 6টি ইলেকট্রন, মানে এখানে একটা বিজোড় ইলেকট্রন, মানে এরকম একটা ইলেকট্রন হবে। তাহলে এই ইলেকট্রনটা দাতব বন্ধনে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে হচ্ছে কি তার দাতব বন্ধনটা একটা শক্তিশালী হবে, আস্তে করে বৃদ্ধি হয়ে কত পর্যন্ত, ডি পর্যন্ত। তখন ডিতে চলে আসলাম। এবার দেখো এই ডি এর মধ্যে মোট 8টি ইলেকট্রন, অর্থাৎ 5টি ইলেকট্রন কি হয়, সুস্থিতিশীল হবে এবং পরবর্তী 3টি ইলেকট্রন কি বিজোড়মুখী স্পিডে প্রবেশ করার পর এই 3টি ইলেকট্রন ডাটা বন্ধনে অংশগ্রহণ করবে, দ্যাট মিন্স তাদের গলনাঙ্ক হচ্ছে। তো সিমিলারলি ক্রমান্বয়ে যখন আমরা কোপারে চলে গেলাম, এখানে 10টি ইলেকট্রন সুস্থিতিশীল, এখানে 10টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এটা সুস্থিতিশীল। তাহলে সুস্থিতিশীল হওয়ার কারণে তাদের গলনাঙ্ক ক্রমান্বয়ে হ্রাস পেয়ে ই পর্যন্ত চলে আসবে। তাহলে এই হচ্ছে মূলত যে ডি স্তম্ভের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যে তাদের যে পরিবর্তনটা, তাদের যে পরিবর্তন ভিন্ন হয় তার মেন ব্যাখ্যা। তাহলে এটা বোঝার জন্য আমাদের এই চারটা একটা মনে রাখা দরকার। মনে রাখা কোনো একটি মূলের পরমাণু সর্বশেষ যে অরবিটাল গুলো, এই অরবিটাল গুলোর মধ্যে এস এর মধ্যে 2টি ইলেকট্রন অথবা 1টি থাকলে সেটি কি হয়, সুস্থিতিশীল হয়। পি এর মধ্যে 3টি অথবা 6টি থাকলে সুস্থিতিশীল, ডি এর মধ্যে 5টি অথবা 10টি থাকলে সুস্থিতিশীল, এফ এর মধ্যে 7টি অথবা
14টি থাকলে কি হবে? সুস্থিতিশীল হয়। তাহলে আমাদের মেইন ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ডি ব্লক মৌলসমূহের ব্যতিক্রমতা প্রথমে হচ্ছে আমরা এভাবে সংজ্ঞায়িত করব। আমরা জানি কোনো একটি মৌলের পরমাণু বা পর্যায় সারণীর তে একই পর্যায়ে বাম দিক থেকে দাঁড়িয়ে গেলে মৌলসমূহের আলাদা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কিন্তু ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তনটা একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। এর মেন কারণটা হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটি ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতিশীল হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। তাহলে স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে কি এখানে ভ্যানাডিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে নিকেল ও জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে তাদের ইলেকট্রন বিন্যাসের এ মৌলটি বা স্ক্যান্ডিয়ামটি এটি কি একটি ইলেকট্রন, এটি সুস্থিতিশীল নয়, তার হচ্ছে পূর্ণাঙ্ক একটু আছে। টসিমিলের টাইটেনিয়ামের ক্ষেত্রে দুটি ইলেকট্রন দাঁড়াও বন্ধনে অংশগ্রহণ করবে, ফলে দাঁড়াও বন্ধনটি একটু শক্তিশালী হবে, মানে গলনাঙ্কটা একটু বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে কত পর্যন্ত? ভ্যানাডিয়ামের পর্যন্ত এখানে সুস্থিতিশীল নয় বিধায় তৃতীয় ইলেকট্রন দিয়ে দাঁড়াও বন্ধনে অংশগ্রহণ করবে এবং সেই দাঁড়াও বন্ধনটি খুবই শক্তিশালী হয়, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। অন্যদিকে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখা যায় যে তার সর্বোচ্চ স্তরে অরবিটালের মধ্যে এবং এস অরবিটাল দুটি কি একটি অর্ধপূর্ণভাবে স্থিতিশীল আর একটি পূর্ণভাবে স্থিতিশীল, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? হ্রাস পাবে। আর অন্যদিকে ডি বা নিকেলের ক্ষেত্রে দেখা যায় তা সর্বোচ্চ সক্রিয় স্তরে ডি অরবিটাল কি মানে অর্ধপূর্ণ না বা হচ্ছে পূর্ণ সংখ্যা না, মানে মোট 8টি ইলেকট্রন, সুতরাং তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। আর জিঙ্কের ক্ষেত্রে এটি পূর্ণ সুস্থিতিশীল, ডি অরবিটালটি হচ্ছে কি পূর্ণ স্থিতিশীল, এটা কি পূর্ণ স্থিতিশীল, সুতরাং এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? হ্রাস হবে। এভাবে তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাদের সুস্থিতিশীলতা এবং স্থিতিশীলতার জন্য হচ্ছে মূলত ডি ব্লক মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে এই লেকচারটি শুনে একটু ভালোভাবে আমরা নিজ দায়িত্বে নোট করে নিও, আর পারলে এটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, নেক্সট ওয়ান।